আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এক্সক্লুসিভ দেশ রাজ্যের বাছাই করা সেরা খবরগুলি জেনে নেব আমরা। শুরুতেই দেখে নিচ্ছি সংবাদের শিরোনাম, তারপরে যাব বিস্তারিত খবরে। অসুস্থ বলিউড বাদশা শাহরুখ খান ভর্তি করা হলো হাসপাতালে। এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনা এবং রূপোর বাজার মূল্য। 3 দিনে সোনার দাম কমল 2250 টাকা। অপরদিকে রাজ্যে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। তীব্র আতঙ্কে রাজ্যবাসী। কোন কোন এলাকায় আছড়ে পড়বে এবারের ঘূর্ণিঝড় রেমাল জানাবো আপনাদেরকে। অপরদিকে ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপির মহিলা কর্মীকে পিটিয়ে খুন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানায় গিয়ে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। মজা দেখাবো থানার আইসিকে হুঁশিয়ারি। অপরদিকে গরু পাচারের 50 লক্ষ টাকা দীপক অধিকারী দেব তথা টলিউড অভিনেতা তৃণমূল প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রমাণ সহ জানিয়ে দিলেন, প্রকাশ করলেন তথ্য শুভেন্দু অধিকারী। কাশী মথুরা বাকি হ্যায়। 400 আসনের টার্গেট পূরণে পুরনো স্লোগান এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গলায়। 400 আসন নিয়ে বিজেপি ক্ষমতা এলে এই দুটো জায়গায় মসজিদের জায়গায় তৈরি হবে এবার মন্দির, জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী। কেন্দ্রে আবারও ক্ষমতায় আসছে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদী সরকার। শেয়ার বাজার ব্যাপক চাঙ্গা। টকবক করে ফুটতে শুরু করলো বিজেপি। রাজনৈতিক মহল মনে করছে ইঙ্গিত স্পষ্ট, কেন্দ্রে আবারও মোদী সরকার। অপরদিকে বাংলাদেশের সাংসদ খুন হলেন কলকাতায়। 20 মিনিটের মধ্যেই খুন, দেহ টুকরো করে ভরা হলো ট্রলিতে। অপরদিকে মসজিদে হামলা, শিশুসহ মোট মৃত 16। বিস্তারিত জানাবো প্রত্যেকটি খবর। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা, জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত। ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপির মহিলা কর্মীকে পিটিয়ে খুন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানার আইসিকে মজা দেখাবো হুঁশিয়ারি বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। রক্তাক্ত নন্দীগ্রাম। বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তিনি নিহত বিজেপি কর্মীর ছেলে বলে জানা গিয়েছে। বুধবার রাতে সোনাচূড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। এরপর থেকে উত্তেজনার পারদ চড়েছে নন্দীগ্রামে। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন বিজেপি নেতা কর্মীরা। যদিও এই হামলার দায় মানতে নারাজ তৃণমূল। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। স্থানীয় বিজেপি নেতার কথায় এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। উনি গতকাল এখানে এসে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন, তারপরেই রাত্রে এই ঘটনাটি ঘটেছে। অপরদিকে বিকেলেই নন্দীগ্রামে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ কর্মীকে তিনি বলেন, খুনিরা থানায় এসেছিল, যারা খুন করেছে মাকে খুন করেছে। রথিবালা আড়ি সঞ্জয় আড়ির মা নন, তিনি আমারও মা। খুনিদের সঙ্গে এইমাত্র মিটিং করেছেন আপনি। আমি জানতে চাই খুনির সঙ্গে এখনই মিটিং করছে কেন পুলিশ? মজা দেখাবো আমি থানার আইসিকে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিজেপিকে 400টি আসন দিন। বারাণসী এবং মথুরায় মসজিদের জায়গায় তৈরি করবে বিজেপি মন্দির, হুঁশিয়ারি দিয়ে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কাশী মথুরা বাকি হ্যায়। 400 আসনের টার্গেট পূরণে পুরনো স্লোগান মনে করালেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বাবরি সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। 24-এর ভোটের প্রচারে চলে এলো বিজেপি তথা সংঘ পরিবারের পুরনো স্লোগান সৌজন্যে অসমের মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের একটি সভায় হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলে দিলেন, লোকসভা নির্বাচনে বিজেপিকে 400টি আসন দিন। আমরা বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার কৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণ করব। বোকারোয় বিজেপির সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মা এদিন জানিয়েছেন, মোদিজিকে 400 আসন দিন, আমরা কৃষ্ণ জন্মভূমিতে মন্দির বানাবো। জ্ঞানবাপী মসজিদের জায়গাতেও তৈরি হবে জ্ঞানবাপীর মন্দির। হেমন্ত বিশ্ব শর্মার সাফ কথা, আমাদের কাজ এখনও বাকি। আজও কৃষ্ণ জন্মভূমিতে শাহী ঈদগাহ মসজিদ রয়ে গেছে। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দির ভেঙে সেটা তৈরি করেন। বারাণসীতেও মসজিদ তৈরি হয়েছিল, আমরা আবার ওখানে মন্দির বানাবো। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, অসমের মুখ্যমন্ত্রী এর আগেও একাধিক সভায় জানিয়েছেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি কেন্দ্রে সরকার গঠন করলে ভারতে ফিরবে পাক অধিকৃত কাশ্মীর। শুধু তাই নয়, মথুরায় বিতর্কিত কৃষ্ণ জন্মভূমি এবং জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে হবে বিশ্বনাথের মন্দির। এই সব কিছু সম্ভব হবে যদি বিজেপিকে 400টি আসনে আপনারা জেতান, মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর। সম্প্রতি দিল্লির একটি সভা থেকে তিনি আরও বলেন, যখন আমরা 300 আসন পেয়েছি তখন অযোধ্যায় রাম মন্দির তৈরি করে দিয়েছে। এবার 400 আসন পেলে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে তৈরি হবে মন্দির। জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে গড়ে উঠবে বাবা বিশ্বনাথের মন্দির। আপনারা আমাদের আসন দিন, আমরা মোগলদের কুকীর্তি সব সাফ করে ফেলব দেশ থেকে।
ঘাটালের তৃণমূল প্রার্থী তথা টলিউড অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরু পাচারের 50 লক্ষ টাকা গিয়েছে। তথ্য প্রমাণ দিয়ে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় হিসাব দিলেন অভিনেতা দেব। একটি সংস্থা থেকে এক ব্যক্তির অ্যাকাউন্টে যাওয়া 50 লক্ষ টাকা সংক্রান্ত শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক। রাজ্য জুড়ে দাবি করা হয়েছে ওই টাকা গরু পাচারের, যা পৌঁছে গিয়েছিল দীপক অধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার ওই টাকার হিসেব দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী ও দেব, বেঁধলেন বিজেপি প্রার্থী হিরণকে। 25 মে ঘাটালে ভোট, তার 48 ঘন্টা আগে চরমে শুভেন্দু অধিকারী দেবের মধ্যে বাকযুদ্ধ। সূত্রপাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী 3টি ছবি পোস্ট করেন। প্রথমটি একটি ব্যাংকের লেনদেনের ছবি। দেখা যায় আরণ্যক ট্রেডার্স থেকে কাউকে 2 দফায় 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আরেকটি ডায়েরির পাতায় ছবি পোস্ট করা হয়েছে, সেখানে লেখা রয়েছে দেব মোবাইল 72,000 টাকা, দেব ঘড়ি 4,60,000 টাকা। শুভেন্দু অধিকারীর দাবি গরু পাচারের টাকা নিয়েছিলেন দেব। এরই তদন্ত শুরু হতেই তা ফেরত দিয়ে দেন দীপক অধিকারী। একই সঙ্গে ঘাটালের মানুষকে, এমন অসৎ মানুষকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে জলঘোলা হতেই টাকা লেনদেনের কথা স্বীকার করে নিয়েছেন দেব। ওই 50 লক্ষ টাকা তিনি ফেরতও দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব। তবে বিচারাধীন বিষয়ে তিনি মুখ খুলতে পারেন না, তাই কখনোই কিছু বলেননি এ বিষয়ে স্পষ্ট, এমনটাই জানিয়েছেন দীপক অধিকারী। বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেতা হিরণের ডিগ্রি পুরো ভুয়ো। আম আদমি পার্টি কমিশনে যেতেই আদালতে যাওয়ার হুমকি পদ্মপ্রার্থীর, দেখালেন আইআইটির নথিপত্র। ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি পুরোপুরি ভুয়ো অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ আম আদমি পার্টি অর্থাৎ আপ। কমিশনের কাছে রাজ্য আম আদমি পার্টির তরফে হিরণের প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে। হিরণ তার হলফনামায় উল্লেখ করেছেন যে তিনি খড়গপুর আইআইটি থেকে গবেষণা করছেন। তবে আম আদমি পার্টির দাবি সেই তথ্য পুরোপুরি ভুয়ো। তাদের বক্তব্য, ঘাটালের পদ্মপ্রার্থী আইআইটি থেকে কোনো গবেষণাই করছেন না। তথ্য জানার অধিকার আইন আরটিআই এর মাধ্যমে খড়গপুর আইআইটির তরফে এই তথ্য মিলেছে বলে জানাচ্ছে আম আদমি পার্টি। যদিও এই প্রসঙ্গে হিরণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন তার পিএইচডি হয়ে গিয়েছে। তিনি খড়গপুর আইআইটি থেকে পোস্ট পিএইচডি করছেন এক অধ্যাপকের কাছে। ব্যাপক চাঙ্গা হলো শেয়ার বাজার, যা দেখে টকবক করে ফুটছে বিজেপি। রাজনৈতিক মহল মনে করছে ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট, অর্থাৎ কেন্দ্রে ফের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদী। এমনটাই দাবি রাজনৈতিক কারবারিদের একাংশের। ঘটনা হলো কেন্দ্রে স্থায়ী সরকার হচ্ছে এমন আজ পেলেই চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার। তবে কি সেই আজ পেয়ে গিয়েছে স্টক মার্কেট? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। কিছুদিন আগেই শেয়ার বাজার কিছুটা ধাক্কা খেলেও ফের তা চাঙ্গা হয়েছে বৃহস্পতিবার অনেকটাই। এদিন নতুন ইতিহাস গড়েছে সেন্সেক্স, এফটি সূচকও এদিন নতুন রেকর্ড গড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি যখন নয়া ইতিহাস গড়বে তখন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে স্টক মার্কেট। মোদী জানিয়েছেন, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছি 4 জুন বিজেপি রেকর্ড সংখ্যক আসনে জয়লাভ করবে। কেন্দ্রে আবারও ফিরছে মোদী সরকার, তখন নতুন শিখর ছুঁবে স্টক মার্কেট। বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খোলার পর থেকেই সেন্সেক্সের সূচক ঊর্ধ্বমুখী হতে শুরু করে। দুপুর 2টো নাগাদ সেন্সেক্সের সূচক 75,300 গণ্ডি পেরিয়ে যায়। নিফটিও পেরিয়ে যায় 22,900 গণ্ডি। এদিন 1,000 পয়েন্টের বেশি ওঠে সেন্সেক্স। 10 বছর আগে কেন্দ্রে যখন প্রথম বিজেপি ক্ষমতায় আসে তখন সেন্সেক্সের সূচক ছিল 25,000। ওই সূচক এখন পৌঁছে গিয়েছে 75,000-এ। ভারতীয় অর্থনীতি দ্রুত গতিতে এগোচ্ছে বলে দাবি নরেন্দ্র মোদীর। তাই ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা 2,03,00,000 থেকে বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 15 কোটিতে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগেই শেয়ার বাজার নিয়ে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন 4 জুন বিজেপি জেতার পর ফল প্রকাশের পর দেখা যাবে শেয়ার বাজার এতটাই ঊর্ধ্বমুখী যে বিনিয়োগকারীরা তখন বিরাট বড় লাভবান হবেন। চিকিৎসার জন্যে কলকাতায় এসে খুন বাংলাদেশের সাংসদ। 20 মিনিটের মধ্যেই খুন, দেহ টুকরো টুকরো করে ভরা হয়েছে ট্রলিতে। বাংলাদেশি সাংসদের মৃত্যুতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় চিকিৎসা করাতে এসে রহস্য মৃত্যু হয় বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমের। বুধবার থেকে উঠছে একাধিক প্রশ্ন। ম্যারাথন তল্লাশি চালিয়ে খোঁজ মিলছিল না সাংসদের। পুলিশের অনুমান সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে সাংসদকে। তার জন্য 5 কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের অনুমান গত 13ই মে নিউটাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করা হয়েছে আনোয়ারুল আজিমকে। মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়।
দেহে পচন রুখতে তার দেহ কেটে কেটে বিশেষ ফ্রিজে রাখা হয়। দুই দেশের তদন্তকারী সংস্থা তথ্য আদান প্রদানের ভিত্তিতে বিষয়গুলি সামনে উঠে আসছে। আরও জানা যাচ্ছে, নিউ টাউনের ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই খুন করা হয় আনোয়ারুলকে। 20 মিনিটের মধ্যে তার দেহ টুকরো টুকরো করে একটি ট্রলিতে ভরা হয়। ওই সময়ের মধ্যে গোটা ফ্ল্যাট পরিষ্কার করে ফেলা হয়। তদন্ত করে আরও জানা গিয়েছে, বাংলাদেশে বসেই ওই সাংসদকে খুনের ছক কষা হয়েছিল। এই কাজের সঙ্গে সাংসদের ঘনিষ্ঠ কেউ যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি ভারতে আসবেন জানতে পেরেই খুনের চক্রান্ত করা হয়। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। নির্বাচনের মাঝেই দিল্লিবাসীর জন্য ভিডিও বার্তা দিলেন সোনিয়া গান্ধী। দিল্লিবাসীদের জন্য ভিডিও বার্তা। 25 মে দিল্লিতে নির্বাচন, তার আগে সোনিয়া গান্ধী জানালেন প্রত্যেকটি ভোট কর্মসংস্থান তৈরি করবে, ভেদাভেদ কমাবে, নারী শক্তিকে প্রাধান্য দেবে। এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণতন্ত্রকে বাঁচিয়ে দেশের সংবিধানকে রক্ষা করতে হবে। সেজন্যই সকলকে অনেক বুঝে শুনে ভোট দিতে হবে। এবার ইন্ডিয়া জোটের সমস্ত প্রার্থীকে 7টি আসনেই জয়ী করার জন্য সোনিয়া গান্ধী সকলের কাছে এদিন আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, দিল্লিতে এক দফাতেই ভোট হচ্ছে 7টি আসনে। প্রত্যেকটি আসনেই বিজেপি এবং ইন্ডিয়া ব্লকের মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়ছে আম আদমি পার্টি। চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি, উত্তর পশ্চিম দিল্লিতে কংগ্রেস লড়ছে। অন্যদিকে বাকি 4টি আসনে লড়ছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। অপরদিকে মসজিদে ভয়াবহ হামলা, মৃত 10 শিশুসহ মোট 16। গাজার একটি মসজিদে হামলা চালালো ইসরায়েল। কমপক্ষে 10 জন শিশুসহ মোট 16 প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই সমস্ত শিশু এবং অনেক মহিলা ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। খবরে বলা হয়েছে, গাজার রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এরই এক পর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল জাহরা মসজিদে হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিহতদের অধিকাংশই ছিলেন বাস্তুচ্যুত মহিলা এবং শিশু। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনা এবং রূপোর বাজার মূল্য। 3 দিনে সোনার দাম কমল 2250 টাকার অধিক। সোনার দামের উত্থান পতন চলছেই। দাম টানা উপর দিকে ওঠার পর এবার নিচের দিকে শুরু করলো নামতে। বৃহস্পতিবার কলকাতায় 999 বিশুদ্ধতার 24 ক্যারেট সোনার 10 গ্রামের দর দাঁড়ায় 73,450 টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই দর দিয়েছে। একদিন আগেই অর্থাৎ বুধবার 24 ক্যারেট 10 গ্রাম সোনার দর ছিল 74,950 টাকা। ইদানিংকালে সোনার সর্বোচ্চ দর উঠেছিল গত 20 মে। সেদিন 24 ক্যারেট 10 গ্রাম সোনার মূল্য ছিল 75,700 টাকা। অর্থাৎ 3 দিনের মাথায় 10 গ্রাম পিছু দাম কমেছে 2,250 টাকার অধিক। বৃহস্পতিবার 22 ক্যারেট হলমার্কযুক্ত গয়না সোনার দর ছিল 69,850 টাকা। রূপোর দরও সামান্য কমেছে এদিন। কিলো প্রতি খুচরো রূপোর দাম এদিন দাঁড়িয়েছে 90,250 টাকায়। অসুস্থ বলিউড বাদশা শাহরুখ খান ভর্তি হলেন হাসপাতালে। অতিরিক্ত গরমে ডিহাইড্রেশনের সমস্যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য বলিউড তারকাকে ছুটি দেওয়া হয়েছে। বুধবার দুপুর 1টা নাগাদ শাহরুখ খানকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর সন্ধ্যাবেলা চিকিৎসকরা তাকে ছুটি দিয়ে দেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে বলিউড বাদশাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিং খানের হাসপাতালে ভর্তির খবর বুধবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবানলের মতো অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই কেডি হাসপাতালে ঢুকতে দেখা যায় শাহরুখ পত্নী গৌরী খানকে। ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে। সুন্দরবনে রবিবার সন্ধ্যায় আছড়ে পড়তে চলেছে রেমাল বিধ্বংসী ঘূর্ণিঝড়, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 6ষ্ঠ দফার ভোটগ্রহণ পর্বের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তীব্র ঘূর্ণিঝড় রেমাল। তবে চূড়ান্ত পর্যায়ে অভিমুখ কিছুটা পরিবর্তন হচ্ছে। আগামী রবিবার সন্ধেবেলা নাগাদ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের সুন্দরবন এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে ঠিক কোন জায়গা দিয়ে কোন সময়ে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করবে তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে রেমালের প্রভাবে রবিবার এবং সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল ভারী বৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়ার জেরে দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে। রবিবার দক্ষিণ 24 পরগনার কোথাও কোথাও দমকা হওয়া, সর্বোচ্চ গতিবেগ থাকবে 90 থেকে 100 কিলোমিটার। উত্তর 24 পরগনাতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
শনিবার থেকেই অবশ্য এর প্রভাব টের পাওয়া যাবে, যদিও মূলত উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড়টি। সেদিন পূর্ব মেদিনীপুর 2 পরগনার কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে থাকবে ভারী বৃষ্টি। সোমবার কলকাতা, 2 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 2020 সালের 20 মে বিধ্বংসী খুব তীব্র ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়েছিল দক্ষিণ 24 পরগনার উপকূলে। তার আগে 2009 সালে প্রায় একই সময়ে আছড়ে পড়েছিল তীব্র ঘূর্ণিঝড় আয়লা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে সেটি আছড়ে পড়ে। এই দুই ঘূর্ণিঝড়ের ধাক্কায় রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি হয়েছিল। রেমাল আসার খবরে সেই আতঙ্ক ফিরে আসছে উপকূলবাসীদের মধ্যে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হবে ওড়িশার উত্তরের জেলাগুলিতে। ভিজতে চলেছে মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ মণিপুরের কিছুটা অংশ। আজ এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়া জেনে নিচ্ছি আমরা। আজকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টি বজ্রপাতের সাথে হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে। শনিবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে হালকা মাঝারি বৃষ্টি। তার মাঝেই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই তিনটি জেলার কিছু কিছু স্থানে 7 থেকে 11 সেন্টিমিটারের অধিক ভারী বৃষ্টিপাত হবে। পরবর্তী 24 ঘন্টা শনিবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার উপর দিয়ে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, বজ্রপাতের সম্ভাবনা থাকছে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, তিনটি জেলায় সামান্য পরিমাণ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া আজকে পুরোপুরি শুকনো থাকবে। তবে রবিবার থেকে আবারও ঝড়ের বৃষ্টি নেমে আসছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এছাড়াও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। রবিবার থেকে প্রত্যেকটি জেলাতেই ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর সম্ভাবনা রবিবার থেকে থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্যে। আমাদের আজকের সংবাদগুলি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন খবরগুলো নিয়মিত দেখবার জন্য। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলির সাথে।